শুভ দুপুর, কেমন আছো সবাই? আচ্ছা, আজকে তোমাদের লেকচার হলো 11 নম্বর দেখাচ্ছে এখানে। 11 নম্বর লেকচার দেখাচ্ছে অন্ধকার যুগ। লেকচার ঠিক আছে তো নাকি? অন্ধকার যুগ থেকে 11 নম্বর তো না, অন্ধকার যুগ থেকে। আচ্ছা, আমরা অন্ধকার যুগ থেকে শুরু করি। অন্ধকার যুগ লিখুন। আর অন্ধকার যুগ সম্পর্কে লিখুন। পরীক্ষার প্রশ্ন আসলে অন্ধকার যুগ সম্পর্কে লিখুন। উত্তর লিখো। বাংলা সাহিত্যের মধ্যযুগের শুরুতে, আগে ক্যামেরা একটু দূরে ছিল। বাংলা সাহিত্যের মধ্যযুগের শুরুতে, বাংলা সাহিত্যের মধ্যযুগের শুরুতে 1201 থেকে 1350, বাংলা সাহিত্যের মধ্যযুগের শুরুতে 1201 থেকে 1350 এই 150 বছরকে, এই 150 বছরকে সাহিত্য সমালোচকগণ, সাহিত্য সমালোচকগণ অন্ধকার যুগ বলে অভিহিত করেছেন। অন্ধকার যুগ বলে অভিহিত করেছেন। তুর্কি আক্রমণে জনজীবন বিপর্যস্ত ছিল। তুর্কি আক্রমণে জনজীবন বিপর্যস্ত ছিল। যেহেতু মানুষের জীবনের, যেহেতু মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল, যেহেতু মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল, সেহেতু মানুষের পক্ষে সৃজনশীল সাহিত্য চর্চা, যেহেতু মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল, সেহেতু মানুষের পক্ষে সৃজনশীল সাহিত্য চর্চা সম্ভব হয়নি, সম্ভব হয়নি। মূলত 1201 থেকে 1350, মূলত 1201 থেকে 1350 এই 150 বছরে রচিত
এই ১৫০ বছরে রচিত বাংলা সাহিত্যের কোন নিদর্শন মূলত ১২০১ থেকে ১৩৫০ এই ১৫০ বছরে রচিত বাংলা সাহিত্যের কোন নিদর্শন এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। সেজন্য এই সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়। মূলত এই ১৫০ বছরে রচিত বাংলা সাহিত্যের কোন নিদর্শন এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। সেই জন্য এই সময়কে অন্ধকার যুগ বলা হয়। লেখা শেষ। ওকে, আলাদা প্যারাগ্রাফ লিখো। আলাদা প্যারা হবে এবার। এতক্ষণ পক্ষে লিখলাম, এবার লিখবো বিপক্ষে। লিখো, এই সময়ে বাংলা সাহিত্যের এই সময় রচিত লিখবে, এই সময় রচিত বাংলা সাহিত্যের কোন নিদর্শন পাওয়া যায়নি। এই সময়ে রচিত বাংলা সাহিত্যের কোন নিদর্শন পাওয়া যায়নি, কিন্তু সংস্কৃত ও প্রাকৃত ভাষার নিদর্শন সংস্কৃত ও প্রাকৃত ভাষার নিদর্শন আমাদের হাতে এসেছে। সংস্কৃত ও প্রাকৃত ভাষার নিদর্শন আমাদের হাতে এসেছে। এরপর লিখো, অন্ধকার যুগের সাহিত্যিক নিদর্শনগুলো হলো। অন্ধকার যুগের সাহিত্যিক নিদর্শনগুলো হলো। তোমার জানা আছে অন্ধকার যুগের প্রথম নিদর্শন কোনটি? একটু লিখো তো, বলো অন্ধকার যুগের প্রথম নিদর্শন। বলবে, তার একটা ফোন দিবে। লিখো ১ নম্বর, প্রাকৃত পৈঙ্গল। প্রাকৃত পৈঙ্গল সাথে লিখো, প্রাকৃত পৈঙ্গল সাথে লিখো, এটি শ্রীহর্ষ কর্তৃক
শ্রীহর্ষ কর্তৃক প্রাকৃত ভাষায় রচিত, হ্যাঁ ঠিক আছে রাজীব, এটি শ্রীহর্ষ কর্তৃক প্রাকৃত ভাষায় রচিত গীতি কবিতার সংকলন। এটি শ্রীহর্ষ কর্তৃক প্রাকৃত ভাষায় রচিত গীতি কবিতার সংকলন। 1 নম্বর শেষ। 2 নম্বর নাম লিখো শূন্য পুরাণ। 2 নম্বর শূন্য পুরাণ, সাথে লিখবে এটি রামায় পণ্ডিত কর্তৃক সংস্কৃত ভাষায় রচিত। রামায় পণ্ডিত কর্তৃক সংস্কৃত ভাষায় রচিত ধর্ম পূজার গ্রন্থ। শূন্য পুরাণ রামায় পণ্ডিত কর্তৃক সংস্কৃত ভাষায় রচিত ধর্ম পূজার গ্রন্থ। ধর্ম পূজার গ্রন্থ, ঠিক আছে। 3 নম্বর লিখো শেখ শুভদয়া। শেখ শুভদয়া, প্রাকৃত পৈঙ্গল শূন্য পুরাণ। 3 নম্বর বলতে শেখ শুভদয়া। শেখ শুভদয়ার সাথে লিখো এটি হলায়ুদ মিশ্র কর্তৃক সংস্কৃত ভাষায় রচিত পীর মাহাত্ম্য প্রকাশক কাব্য। এটি হলায়ুদ মিশ্র কর্তৃক সংস্কৃত ভাষায় রচিত পীর মাহাত্ম্য প্রকাশক কাব্য। লেখা শেষ কিনা একটু বলো। আশা করছি তোমাদের লেখা শেষ হয়ে যেতে। ওকে, এবার হেডলাইন দাও শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন প্রশ্ন লিখবে প্রথমেই রাধা চরিত্র। রাধা চরিত্র রাধা চরিত্র লিখো। শ্রীকৃষ্ণ লিখো অনন্ত বড় চণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা। অনন্ত বড় চণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা রক্ত মাংসে গড়া। অনন্ত বড় চণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা রক্ত মাংসে গড়া একজন গ্রাম্য বধূ। রক্ত মাংসে গড়া একজন গ্রাম্য বধূ। কৃষ্ণ নামক একজন রাখাল যুবকের সংস্পর্শে
কৃষ্ণ নামক একজন রাখাল যুবকের সংস্পর্শে রাধা চরিত্র ধীরে ধীরে বিকশিত হয়। রাধা চরিত্র ধীরে ধীরে বিকশিত হয়। ওকে, এবার আলাদা একটা প্যারা করে ফেলতে পারো, একটা প্যারায় সবগুলো লিখবে। লেকচার 8 পড়িয়েছি, লেকচার 8টা নেই। আমি ঠিক বুঝলাম না লেকচার 8 কিভাবে পড়বো, লেকচার 8টা আমি নিইনি। এই মবিন ভাই দেখেন, মজুরি টপিকগুলো লেকচার 8 পড়েছে 17/2/2022। তাহলে এখন ওই যে কি করবো, 17/2/2022। নতুন বেসিক ক্লাস তো নতুন ভাবে চলবে, নতুন বেসিক দিন ক্লাস দিছি না, সেদিন তো সবগুলো তো কমপ্লিট হয় না, কিন্তু দিনের ক্লাস নিয়ে তো শুরুতে 1-2 দিন হয়ে যাবে। হ্যাঁ আমাকে তো এটাই বললো পড়াতে, তারপর তোমাদের তো জিজ্ঞেস করলাম, কিছু বলবো না। আমি বুঝতেছি না কিছু কি বলতেছো, ওই যে দেখতেছো না। আচ্ছা লেকচার মানে কি দেয়া, মধ্যযুগ এক করে দিছে না। গতবার 3 দিন ক্লাস ছিল, কি নিলাম তাহলে? হ্যাঁ 16 থেকে 17 তারিখ দিছে। গতবার দিলে তো মধ্যযুগ কি হবে, 13 নম্বর কি ভুল করলাম না, পুরো ভুল হয়েছিল। তো গতবার ছিল 3 দিন এই বেসিক ক্লাস নিছি না, লেকচার 13 হওয়ার কথা, তো 5 দিন মধ্যে শেষ হয়ে যাবে কথা। হ্যাঁ আমি বলতে 8। আচ্ছা আচ্ছা, তোমার 8 হয়ে আমার লেকচার, আমার সামনে আছে লেকচার হলো প্রিলিস্টটা 13 হওয়ার কথা, 13 নম্বর হওয়ার কথা, এখন তো রিটেন না। হ্যাঁ তোমাদের কি মধ্যযুগ শেষ হয়েছিল পুরোটা বলো তো আমাকে। যদি 3 দিন ক্লাস থেকে বা ক্লাস যদি মধ্যযুগ শেষ হয়েছিল, তো মাইকের মধ্যে শুধু প্রত্যক্ষ বিকারী প্রবাদের দেখানো হচ্ছে, ঠিক আছে তো হয় নাই। রিটেনের ক্লাস হবে না, কোনটা হয়নি? এটা অনেক আগে হয়েছে, 9/1/2022। 9/1 হবে কেন? আমি গত মাসের ক্লাস নিয়ে এখানে ফেব্রুয়ারিতে, এটা তো মার্চ মাস, ফেব্রুয়ারিতে আমি 3 দিন একজন বেঁচে ক্লাস নিয়েছি না, তো 3 দিনের ক্লাস 5 দিনের মধ্যে শেষ হয়ে যাবে না? লেকচার 15 পর্যন্ত নিয়ে গেছে, ঠিক আছে। এটা তো পুরাতন বেস, এটা নতুন বেস, নতুন বেসে ক্লাস। আচ্ছা আমাকে একটু জানাও তো নতুন বেঁচে আমি কি কি ক্লাস নিয়েছি, একটু 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 লিখো, ব্যাপারে কথা বলি। গত মাসে নতুন বেঁচে আমি ক্লাস নিয়েছি না 3 দিন?
হ্যাঁ কথা বলো। টপিক কথা বল। কথা বলো। গত মাসে 3 দিন ক্লাস নিয়েছি না? ওকে, আমরা মাইকেল মধুসূদন দত্তের শুরু থেকে শুরু করবো। আধুনিক যুগ 2 লিখো। এই যে তোমাদের একটা প্রশ্ন পড়ানো হলো অন্ধকার যুগ, তারপর আবার শ্রীকৃষ্ণ যুদ্ধ শুরু করলাম। এর আগে একজন বলবো না, বলো। এই লেখাগুলো এটা ছিল তো। আচ্ছা লিখো, মাইকেল মধুসূদন দত্ত। সমস্যা নেই। 10 নম্বরটা সেদিন মিসিং ক্লাস হয়েছে না, এই 10টা আমরা বলছিলাম না, এটা পরে নিয়ে নেবো। আচ্ছা, শিডিউল যেটা আছে সেটা দিন। মাইকেল মধুসূদন দত্ত। প্রথমে লিখো তিলোত্তমা সম্ভব কাব্য। তিলোত্তমা সম্ভব কাব্য। এবার ঠিক আছে কিনা একটু বলো। তোমাদের সমস্যাটা কি জানো? তোমাদের এই যে ক্লাসই করে 2-4 জন, এর মধ্যে কোনো রেসপন্স নাই। ভিডিওটা দেখে প্রথমে বলতেছিলাম যে আমি যখন পড়ানো শুরু করছি তখন তো বলা উচিত ছিল যে স্যার এটা হয়ে গেছে। যে প্রশ্নটা যে কি মিনা খাতুন যেটা করলা 3:22, এই কমেন্টসটা যদি আমি শুরুতে পেতাম তাহলে তো আমার এই ঝামেলাটা হয় না। বুঝতে পারবে? রেসপন্সটা এই জন্য সমস্যা। ঠিক আছে, তিলোত্তমা সম্ভব লেখো। আধুনিক বাংলা কবিতার জনক। উত্তর লেখো। আধুনিক বাংলা কবিতার জনক মাইকেল মধুসূদন দত্ত। আধুনিক বাংলা কবিতার জনক মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম বাংলা কাব্যগ্রন্থ। প্রথম বাংলা কাব্যগ্রন্থ তিলোত্তমা সম্ভব কাব্য। তিলোত্তমা সম্ভব কাব্য। এই কাব্যে তিনি ইংরেজি ব্ল্যাঙ্ক ভার্স, ব্ল্যাঙ্ক BLANK ব্ল্যাঙ্ক ভার্স VERS ব্ল্যাঙ্ক ভার্স ছন্দের অনুসরণে, ব্ল্যাঙ্ক ভার্স ছন্দের অনুসরণে অমিত্রাক্ষর ছন্দ সৃষ্টি করে, অমিত্রাক্ষর ছন্দ সৃষ্টি করে বাংলা কবিতার ছন্দকে, বাংলা কবিতার ছন্দকে পয়ার ত্রিপদী ছন্দের,
পয়ার ত্রিপদী ছন্দের জাল থেকে মুক্ত করে বাংলা কবিতার ছন্দকে পয়ার ত্রিপদী ছন্দের জাল থেকে মুক্ত করে বাংলা কাব্যে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেন। বাংলা কাব্যে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেন। এরপর লিখবেন মহাকাব্যের রীতিতে রচিত হলেও তিলোত্তমা সম্ভব মহাকাব্য নয়। মহাকাব্যের রীতিতে রচিত হলেও তিলোত্তমা সম্ভব মহাকাব্য নয়। তবে বাংলা সাহিত্যে যথার্থ কাহিনী কাব্য রচনার সূত্রপাত এই কাব্যের মাধ্যমেই হয়েছে। তবে বাংলা সাহিত্যে যথার্থ কাহিনী কাব্য রচনার সূত্রপাত এই কাব্যের মাধ্যমেই হয়েছে। ওকে, লিখো কাব্যে স্বর্গ আছে চারটি। কাব্যে স্বর্গ আছে চারটি। ওকে, এবার আমরা সংক্ষেপে চারটি স্বর্গের কাহিনী নেব। স্বর্গ আছে চারটি। চারটি লিখে আশা করি। এরপর লিখো প্রথম স্বর্গে। আমি যেভাবে লিখি সেভাবে লিখলে হবে। প্রথম স্বর্গে রাজ্যচ্যুত চিন্তা ভারগ্রস্ত রাজ্যচ্যুত চিন্তা ভারগ্রস্ত দেবরাজ ইন্দ্রের নিদ্রাকর্ষণের ক্যামেরাটা একটু বাঁকা। নিত্যাকর্ষণ আনার চেষ্টা শেষে ইন্দ্রাণীর সাথে মিলন।
পুনর্মিলন এবং এবং এরপরে নিচে লিখো, আমি উপরে লিখাচ্ছি, স্বর্গোদ্ধারের নানা পরামর্শ। এই নানা এবং স্বর্গোদ্ধারের নানা পরামর্শ লেখা হয়ে সারলে আমাকে একটু জানাও, এরপরে আমি দেখাচ্ছি। তৃতীয় সর্গে ব্রহ্মার সঙ্গে ইন্দ্রাণীর সাক্ষাৎ, সুন্দর উপসুন্দর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টির লক্ষ্যে তিলোত্তমার সৃষ্টি। চতুর্থ সর্গে তিলোত্তমার রূপ দর্শন, সুন্দর উপসুন্দর দ্বন্দ্ব ও বিনাশ। লেখা শেষ হলে জানাবে, আর কোনো প্রশ্ন থাকলে বলবে। প্রশ্ন উত্তর লেখা শেষ। শেষ, ওকে। আমার প্রশ্ন উত্তর লেখানো শেষ। ওকে, এবার হেডলাইন দাও। মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য। প্রশ্ন লিখো, মেঘনাদ বধ কাব্যের নায়ক কে? তার সম্পর্কে লিখুন।
মেঘনাদ বধ কাব্যের নায়ককে, তার সম্পর্কে লিখুন। 2 নম্বর লিখো, প্রশ্ন 2 নম্বর। মেঘনাদ বধ কাব্যের রস সম্পর্কে লিখুন। রস। মেঘনাদ বধ কাব্যের রস সম্পর্কে লিখুন। লিখো বাংলা সাহিত্যের উত্তর লিখো। উত্তর, দুইটা প্রশ্নের উত্তর একই হবে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদ বধ। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য। কাব্যের কাহিনী নেওয়া হয়েছে রামায়ণ থেকে। কাব্যের কাহিনী নেওয়া হয়েছে রামায়ণ থেকে। কাব্যের কাহিনী নেওয়া হয়েছে রামায়ণ থেকে। দাঁড়িয়ে দাও। কাব্যে কাহিনী আছে 3 দিন 2 রাতের। কাব্যে কাহিনী আছে 3 দিন 2 রাতের। ওকে, তারপরে দেখো কাব্যটি 9 স্বর্গে বিভক্ত। কাব্যটি 9 স্বর্গে বিভক্ত। মেঘনাদ বধ স্বর্গ আছে, তোমরা প্রীতি পড়েছো, 9 স্বর্গে বিভক্ত। ওকে, এবার লিখো রামায়ণ থেকে কাহিনী নেওয়া হলেও মাইকেল মধুসূদন দত্ত কাব্যের কাহিনী নবরূপায়ণ ঘটিয়ে হিন্দু আদর্শের প্রতীক রাম লক্ষ্মণকে ভীরু কাপুরুষ হিসেবে প্রতিষ্ঠিত করে রাক্ষস রাজ রাবণকে মানবিক গুণ সম্পন্ন দেশ প্রেমে উজ্জ্বল বীর হিসেবে প্রতিষ্ঠিত করে। রাক্ষস রাজ রাবণকে মানবিক গুণ সম্পন্ন দেশ প্রেমে উজ্জ্বল বীর হিসেবে প্রতিষ্ঠিত করে তাকেই নায়কের আসনে বসিয়েছেন। প্রথম স্বর্গে কাহিনীর সূত্রপাত। রাবণের প্রিয় পুত্র বীরবাহুর মৃত্যুতে রাবণের হাহাকার দিয়ে একটা ড্যাশ দিয়ে দিবে। এবার আমরা একটা রাবণের হাহাকার লিখবো। রাবণের হাহাকারে দুটো লাইন লিখা হবে।
শেষ হলে বলো। আচ্ছা, এবার লিখো লিখো ষষ্ঠ স্বর্গে। এই দুটো আমি বুঝতে পারছো কিনা? সম্মুখ সমর মানে সম্মুখ যুদ্ধে পরিমাণ পরে বীর চূড়ামণি বীর বাহু, এই বাংলা বীর বাহু, এই বীর বাহু চলে যাবে গেলা জঙ্গল আর মৃত্যুর পুরে চলে গেছে। সম্মুখ যুদ্ধে রাবণের পুত্র বীর বাহুর মৃত্যু হয়েছে। ওকে, এবার লিখো ষষ্ঠ স্বর্গে। ষষ্ঠ স্বর্গে লক্ষণ মেঘনাদকে বধ করলে। ষষ্ঠ স্বর্গে লক্ষণ মেঘনাদকে বধ করলে। সপ্তম স্বর্গে রাবণ। সপ্তম স্বর্গে রাবণ প্রবল পরাক্রমে। সপ্তম স্বর্গে রাবণ প্রবল পরাক্রমে লক্ষণকে বধ করে। লক্ষণকে বধ করে পুত্র হত্যার প্রতিশোধ নেন। পুত্র হত্যার প্রতিশোধ নেন। ওকে, এবার নবম স্বর্গে। নবম স্বর্গে মেঘনাদ ও প্রমীলাকে। মেঘনাদ ও প্রমীলাকে চিতারোহণের পর। মেঘনাদ ও প্রমীলাকে চিতারোহণের পর রাবণের আর্তনাদ পাঠক মনে সুগভীর। রাবণের আর্তনাদ পাঠক মনে সুগভীর করুণ রসের সঞ্চার করে। সুগভীর করুণ রসের সঞ্চার করে। সুগভীর করুণ রসের সঞ্চার করে দাঁড়ি। নাটকের কাব্যের শুরু থেকে শেষ পর্যন্ত। কাব্যের শুরু থেকে শেষ পর্যন্ত রাবণের একচ্ছত্র আধিপত্য। রাবণের আধিপত্য লিখবে, রাবণেরই আধিপত্য। সেজন্য কাব্যের শুরু থেকে শেষ পর্যন্ত রাবণের আধিপত্য, সেজন্য কাব্যের নায়ক রাবণ। সেজন্য কাব্যের নায়ক রাবণ। যদি নায়ক আসে এতটুকু পর্যন্ত দিয়ে ফিনিশ করে দিবে। হ্যাঁ, রস আসলে আরেকটা বাক্য লিখবে, মানে আরেকটা প্যারা আলাদা আলাদা করে লিখো। আলাদা প্যারা করো, এটা বুঝতে পারছো নিশ্চয়ই। লিখো প্রথম স্বর্গে মাইকেল মধুসূদন দত্ত
বীর রসে কাব্য রচনার ঘোষণা দিলেও প্রথম শতকে মাইকেল মধুসূদন দত্ত বীর রসে কাব্য রচনার ঘোষণা দিলেও কাব্যটিতে একাধিক স্বজন বিয়োগ কমা দিয়ে লিখব বিদায়, একাধিক স্বজন বিয়োগ কমা দিয়ে লিখব বিদায়, কমা দিয়ে লিখব অন্ত্যেষ্টিক্রিয়া মানে শেষকৃত্য প্রভৃতি প্রসঙ্গ এসেছে। সেজন্য কাব্যে করুণ রস প্রাধান্য পেয়েছে। লেখা শেষ কিনা জানো? ওকে, যেহেতু প্রশ্ন নাই তাহলে তোমাদের কোনো সমস্যা নেই, বোঝা যাচ্ছে। ওকে, লিখেন। এবার আমরা নাটক থেকে দেখাবো। লিখো কৃষ্ণ কুমারী। লিখো মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ নাটক। কৃষ্ণ কুমারী। নাটকের উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো রাজা ভীমসিংহ,
আশা করি এতক্ষণ লিখে ফেলেছো। এবার একটু সংক্ষেপে কাহিনীটা লিখো। লিখো, উদয়পুরের রাজকন্যা কৃষ্ণকুমারীর বিয়েকে কেন্দ্র করে, উদয়পুরের রাজকন্যা কৃষ্ণকুমারীর বিয়েকে কেন্দ্র করে রাজ্যে যে সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, উদয়পুরের রাজকন্যা কৃষ্ণকুমারীর বিয়েকে কেন্দ্র করে রাজ্যে যে সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা এই নাটকের মূল উপজীব্য। ওকে, লিখো, কৃষ্ণকুমারীকে বিয়ে করতে চেয়ে জয়পুর অধিপতি জগৎ সিংহ, কৃষ্ণকুমারীকে বিয়ে করতে চেয়ে জয়পুর অধিপতি জগৎ সিংহ এবং মরুর দেশের রাজা মানসিংহ পরস্পর যুদ্ধে লিপ্ত হয়। তাদের যুদ্ধকে কেন্দ্র করে উদয়পুরে সংকটময় পরিস্থিতির সৃষ্টি হলে রাজা ভীম সিংহ মন্ত্রী প্রদত্ত পত্রের পরামর্শক্রমে তার কন্যা কৃষ্ণকুমারীকে বিয়ে করার জন্য তার ছোট ভাই বলেন্দ্র সিংহকে নির্দেশ দেন। বলেন্দ্র সিংহ কৃষ্ণাকে হত্যা করতে ব্যর্থ হয়। এরপর লিখবে, কৃষ্ণকুমারী ঘটনা বিস্তারিত জানতে পেরে আত্মহত্যা করে। দাঁড়ি। রানী অহল্যা শোকে মারা গেল। রাজা ভীম সিংহ স্ত্রী ও কন্যা শোকে
উন্মাদ হয়েছিল। আর এইভাবেই ট্র্যাজেডি কাহিনীর বর্ণনায় মধুসূদন কৃতিত্বের পরিচয় দিয়েছিল। দিয়েছে লিখতে হবে। সময় দিলাম, কারো কোথাও কোনো এই নাটক থেকে প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, কোনো প্রশ্ন নেই। ওকে, খুব ভালো। প্রশ্ন না থাকলে সুবিধা। এবার আমরা লিখবো একে কি বলে সভ্যতা। হেডলাইন দাও, একে কি বলে সভ্যতা। উত্তর লিখো। নব্য ইংরেজি শিক্ষিত যুবকদের মদ্যপান, গণিকাদের বাড়িতে যাতায়াত। নব্য ইংরেজি শিক্ষিত যুবকদের মদ্যপান, গণিকাদের বাড়িতে যাতায়াত, কমা দিয়ে লিখবে। গণিকাদের বাড়িতে যাতায়াত, কমা উচ্ছৃঙ্খল জীবনযাপন প্রভৃতি বিষয়কে ব্যঙ্গ করে। করে 19 শতকের দ্বিতীয়ার্ধে যেসব নাটক ও প্রহসন রচিত হয়েছিল মাইকেল মধুসূদন দত্তের একে কি বলে সভ্যতা, সেগুলোর মধ্যে প্রথম এবং অন্যতম। মাইকেল মধুসূদন দত্তের একে কি বলে সভ্যতা, সেগুলোর মধ্যে প্রথম এবং অন্যতম। দাঁড়িয়ে প্রহসনের উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো
ওকে, এগুলো হলো চরিত্র। এবার আমরা একটু লিখবো সংক্ষেপে কাহিনীটা এগুলো বুঝতে লেনে লিখুন, নববাবু ইয়ং বেঙ্গলের যোগ্য প্রতিনিধি। নববাবু ইয়ং বেঙ্গলের যোগ্য প্রতিনিধি। নববাবু ইয়ং বেঙ্গলের যোগ্য প্রতিনিধি। দাঁড়িয়ে সে গভীর রাতে মদ পান করে বাড়িতে ফিরে। সে গভীর রাতে মদ পান করে বাড়িতে ফিরে, কমা যুবতী বোনের গালে চুমু খাওয়াকে দোষের মনে করে না। যুবতী বোনের গালে চুমু খাওয়াকে দোষের মনে করে না। স্ত্রীর সঙ্গে 12 বনিতার মতো আচরণ করে। 12 বনিতার মতো আচরণ করে 12 বনিতা, কমা বাবাকে মদ দেবার নির্দেশ দেয়। বাবাকে মদ দেবার নির্দেশ দেয়। জারি চৈতন্য, শিবু, বলাই, কালী। চৈতন্য, শিবু, বলাই, কালী প্রমুখ। প্রমুখ জ্ঞান তরঙ্গিনী। প্রমুখ জ্ঞান তরঙ্গিনী সভার সভ্য। চৈতন্য, শিব, বলয়, কালী প্রমুখ জ্ঞান তরঙ্গিনী সভার সভ্য। নববাবুর মতোই একই আদর্শের অনুসারী। নববাবুর মতোই একই আদর্শের অনুসারী। ভোগবাদকে তারা অনুসরণযোগ্য মানব ধর্ম বলে বিবেচনা করত। অর্থাৎ তাদের জীবনে একটাই লক্ষ্য ছিল, সেটা কি? ভোগ। কি ভোগ? মদ এবং নারী। আশা করি লেখা শেষ হয়েছে। জানাও শেষ হলে। এবার লিখো, বুড়ো শালিকের ঘাড়ে রোগ। বুড়ো শালিকের ঘাড়ে রোগ। লিখো,
বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনটিতে বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনটিতে তৎকালীন গ্রামীণ বাংলার এক ব্যঙ্গাত্মক চিত্র অঙ্কিত হয়েছে। তৎকালীন গ্রামীণ বাংলার এক ব্যঙ্গাত্মক চিত্র অঙ্কিত হয়েছে। দাঁড়িয়ে প্রহসনের কেন্দ্রীয় চরিত্র জমিদার ভক্ত প্রসাদ। প্রহসনের কেন্দ্রীয় চরিত্র জমিদার ভক্ত প্রসাদ। দাঁড়িয়ে সে কামুক অনাচারী। এরপর লিখো গ্রামের সুন্দরী মেয়ের রেহাই নেই। তার লোভের থাবা থেকে। সে মেয়ে বিবাহিতা কিংবা কুমারী। সে মেয়ে বিবাহিত অথবা কুমারী, হিন্দু অথবা মুসলিম। যাই হোক না কেন, ভক্ত প্রসাদ বলে একটু উদ্ধৃতি লিখো, স্ত্রীলোক তাদের আবার জাত কি? প্রশ্নবোধক। দিয়ে দাও, সরি প্রশ্নবোধক দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করবে। ওকে, এবার আমরা একটু দুদিনের কাহিনীটা লিখবো। আলাদা পেয়ার করে ফেলতে পারো। প্রহসনের প্রথম দৃশ্যে দেখা যায় হানিফ নামক একজন দরিদ্র কৃষক। কিসের পয়েন্ট এটা? বোনাস। হানিফ নামক একজন দরিদ্র কৃষক, তাকে জমিদার ভক্ত প্রসাদ অল্প খাজনা রেখে ছেড়ে দিয়েছেন। হানিফের কঠিন দারিদ্র্যের জন্য নয়। হানিফের সুন্দরী স্ত্রী ফাতেমা
হানিফের সুন্দরী স্ত্রী ফাতেমা তার সৌন্দর্য হানিফের সুন্দরী স্ত্রী ফাতেমা তার সৌন্দর্য তাকে ভোগ করার লালসায় দাঁড়িয়ে প্রথম প্রহসনের দ্বিতীয় দৃশ্যে পিলির কাছে 6টাই বলুন 6টা ছোট দশ প্রহসনের দ্বিতীয় দৃশ্যে একটি ভগ্ন শিব মন্দিরে জমিদার ভক্ত প্রসাদ কর্তৃক ফাতেমাকে বলাৎকারের চেষ্টা কমা ছদ্মবেশী হানিফের হাতে প্রচন্ড প্রহারের শিকার বলাৎকারের চেষ্টা কমা ছদ্মবেশী হানিফের হাতে প্রচন্ড প্রহারের শিকার কমা ভক্তপ্রসাদকে আটক ও জরিমানা প্রভৃতি চিত্র অত্যন্ত নিপুণ ভাবে অঙ্কিত হয়েছে দাঁড়িয়ে ইনভার্ট শেষ করে দাও দাঁড়িয়ে প্রশ্ন শেষ করে দাও কোথাও প্রশ্ন থাকলে একটু করো আমি প্লিজ আচ্ছা এবার লিখবো তাহলে ব্রজাঙ্গনা যে ক্লাসে আপনি মিস হয়েছে এটা আরেকদিন দিবেন না তাই তো আচ্ছা ক্লাসে মাইকের উপরে রেখে দিই আর বাকি যেটা আছে ওই ক্লাসে ট্রেনে দেবো আমার মতো ব্রজাঙ্গনা লিখবো স্যার ব্রজাঙ্গনা লিখবো মাইকেল মধুসূদন দত্তের একমাত্র গীতিকাব্য ব্রজাঙ্গনা মাইকেল মধুসূদন দত্তের একমাত্র গীতিকাব্য ব্রজাঙ্গনা তারিখ বাংলা সাহিত্যের মধ্যযুগের গীতি কবিতা অর্থাৎ বাংলা সাহিত্যের মধ্যযুগের গীতি কবিতা অর্থাৎ বৈষ্ণব পদাবলীর অনুসরণে
কাব্যের কবিতাগুলো রচিত। বাংলা সাহিত্যে মধ্যযুগের গীতি কবিতা অর্থাৎ বৈষ্ণব পদাবলীর অনুসরণে এই কাব্যের কবিতাগুলো রচিত। লিখো দাঁড়িয়ে। বৈষ্ণব পদাবলীর অনুসরণে মধুসূদন ব্রজাঙ্গনা কাব্যের কবিতাগুলো রচনা করলেও বৈষ্ণব পদাবলীর অনুসরণে মধুসূদন ব্রজাঙ্গনা কাব্যের কবিতাগুলো রচনা করলেও বৈষ্ণব পদাবলীর আধ্যাত্মিক তত্ত্ব বৈষ্ণব পদাবলী আধ্যাত্মিক তত্ত্ব এই কাব্যের কবিতাগুলোতে স্থান পায়নি। বৈষ্ণব পদাবলী আধ্যাত্মিক তত্ত্ব এই কাব্যের কবিতাগুলোতে স্থান পায়নি। দেখো কবিতাগুলোতে আধ্যাত্মিক দিক উপেক্ষা করে কবিতাগুলোতে আধ্যাত্মিক দিক উপেক্ষা করে রাধা বিরহের মানবিক দিক চিত্রিত হয়েছে। দেখো কৃষ্ণ বিরহে ব্যাকুলা ব্যাকুল থেকে ব্যাকুলা রাধা বলেছে, কৃষ্ণ বিরহে ব্যাকুলা বা ব্যাকুল হয়ে রাধা বলেছে পরে একটা ড্যাশ দাও। এবার আমরা একটা উদ্ধৃতি লিখব। লেখা হলে বলো, আমি একটা
আরেকটু ক্লিয়ার হবে কিংবা কিংবা দিয়ে আশা করি শেষ এতক্ষণে। হ্যাঁ, এবার মাইকেল থেকে একটু বাসার কাজ দেখো, বাসায় কি কি পড়বে। হোমওয়ার্ক লিখো, তোমাদের শীট থেকে পড়ে নিলে হবে। লিখো বীরাঙ্গনা কাব্যে তিনজন নারী চরিত্র সম্পর্কে লিখুন। বীরাঙ্গনা কাব্যে তিনটি নারী চরিত্র। আশা করি লেখা শেষ। তারপরে সনেট কি? সনেট কি? গতবার আসছে, হ্যাঁ একটু দেখে নিবে। সনেট কি? প্রশ্নবোধক চিহ্ন দিবে, সাথে লিখুন চতুর্দশ পদী কবিতাবলী কাব্য সম্পর্কে লিখুন। চতুর্দশ পদী কবিতাবলী কাব্য সম্পর্কে লিখুন। ওকে, আরেকটা প্রশ্ন লিখো 3 নম্বর। মাইকেল মধুসূদন দত্তকে কেন বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহ ও বিপ্লবের কবি বলা হয়? মাইকেল মধুসূদন দত্তকে কেন বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহ ও বিপ্লবের কবি বলা হয়? আশা করি লেখা শেষ। ওকে, এগুলি পড়ে নিবে। আচ্ছা, তোমাদের আজকে লেকচারে এই কায়কোয়াদ এবং রুকে আছে। আমি যখন আধুনিক যুগ 1 পড়াতে আসবো, লেকচার 10, হ্যাঁ আজকে 11 পড়লাম। আমি পড়লাম, ভালো লাগতেছে না আজকে পড়াতে। হ্যাঁ, মাথার পেন হচ্ছে। আর তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বলো। আমাকে একটু জাস্ট মনে করে দিবে যে স্যার কই কায়কোয়াদ এবং রুকিয়া বাকি ছিল আধুনিক যুগ 1 যখন পড়াবো, কেমন একটু মনে করে দিবে, তাহলেই হবে। লেকচার 10 যখন পড়াবো বলবে স্যার 11 রুকিয়া এবং আবারও বলছি রুকিয়া এগুলো কায়কোয়াদ। তো শেষ করে দিলাম, কেমন। এখন আজকে লেকচার থেকে কোন প্রশ্ন হলে করতে পারো।